হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 5। সিজন 4 এর গল্পটা যেখানে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক তার পরের থেকেই শুরু হয়। আর এটাই হলো এই সিরিজের শেষ সিজন। এই 5 নম্বর সিজনে টোটাল 16টা এপিসোড আছে। আর সেই 16টা এপিসোড নিয়ে একসাথে ভিডিও করলে সেটা অনেক বেশি লম্বা হয়ে যেত। সেজন্যই আমি 5 নম্বর সিজনটাকে দুটো পার্টে ভাগ করেছি। আর আজ আমরা এই 5 নম্বর সিজনের প্রথম পার্ট দেখব। তো আগের সিজনের শেষে আমরা দেখেছিলাম হেক্টর সালামাকার কাছ থেকে সাহায্য নিয়ে ওয়াল্টার একটা বোম দিয়ে গুস্তাভোকে মেরে ফেলেছে। আর ওকে মারার পর ওয়াল্টার আর জেসি মিলে গুস্তাভোর পুরো ল্যাবে আগুন ধরিয়ে সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। এরপর আমাদেরকে এই সিজনের শুরুতেই 1 বছর পরে অর্থাৎ ভবিষ্যতের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় আজ হলো ওয়াল্টারের 52তম জন্মদিন। আর নিজের জন্মদিনে ও একা একা একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিল। দেখা যায় এখন ওর চুল আর দাড়ি অনেক বড় হয়ে গেছে। এসব কিছুর মধ্যেই এখানে ওয়াল্টারের সাথে একজন লোক দেখা করতে আসে। আসলে ওয়াল্টার এখানে এই লোকটার কাছ থেকে বন্দুক কেনার জন্য এসেছিল। এখন ওই লোকটাকে বেশ অনেকটা টাকা দেওয়ার পর ওয়াল্টার ওর কাছ থেকে একটা বড় বন্দুক কিনে নেয়। আর এরপর আমাদেরকে বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। দেখা যায় গুস্তাভোকে মারার পর এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গুস্তাভোকে মারার জন্য বোম তৈরি করার সমস্ত জিনিসপত্র আর লিলিয়া ভ্যালি নামের সেই ফুল গাছটা সবকিছুই পুরোপুরি নষ্ট করে দেয়। এসব কিছুর মধ্যেই স্কাইলার নিজের বাচ্চাদেরকে নিয়ে হ্যাঙ্ক আর মারির বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার পর স্কাইলার ওয়াল্টারের সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আসলে একটু আগে গুস্তাভোকে মারার জন্য ওয়াল্টার যে কাজগুলো করেছিল সেগুলো জানার পর থেকেই স্কাইলার প্রচন্ড ভয় পেয়ে গেছিল। যদিও ওয়াল্টার এখন ওকে বারবার বোঝানোর চেষ্টা করে আমরা সমস্ত বিপদ থেকে বেরিয়ে এসেছি, ভবিষ্যতে আমাদের আর কোনো রকম সমস্যা হবে না, কিন্তু স্কাইলার এখন ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এসব কিছুর মধ্যেই ওয়াল্টারের হঠাৎ করে মনে পড়ে ওরা যে ল্যাবের মধ্যে ড্রাগস তৈরি করার কাজ করত সেখানে ওদের ওপরে নজর রাখার জন্য গুস্তাভো একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর এখন পুলিশ যদি কোনো রকমে ওই ক্যামেরার ফুটেজগুলো খুঁজে পায় তাহলে এদের প্রত্যেককেই জেলে যেতে হবে। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক ওর সঙ্গীদের সঙ্গে গুস্তাভোর সেই ড্রাগস তৈরি করা ল্যাবের মধ্যে তল্লাশি চালানোর জন্য পৌঁছে গেছে। দেখা যায় এখন এই পুরো ল্যাবটাই আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই খোঁজাখুঁজি করতে করতে হ্যাঙ্ক সেই পুড়ে যাওয়া সিসিটিভি ক্যামেরাটা দেখতে পায়। অন্যদিকে আমরা মাইককে দেখতে পাই। আগের সিজনে মেক্সিকান ড্রাগ কার্টেলদের সঙ্গে লড়াই করার সময় মাইকের শরীরে বেশ কিছু গুলি লেগে ও পুরোপুরি আহত হয়ে গেছিল, যে কারণে এখন মেক্সিকোয় থাকা গুস্তাভোর হেলথ সেন্টারেই ওর চিকিৎসা চলছিল। দেখা যায় এখন ও আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এই অবস্থায় ও গুস্তাভোর মারা যাওয়ার খবরটা জানতে পারে, যেটা জানার পর ও খুবই তাড়াহুড়ো করে মেক্সিকো থেকে নিজের বাড়ি ফিরে আসতে শুরু করে। কিন্তু রাস্তায় আসার পথে ও দেখতে পায় ওয়াল্টার আর জেসি ওর জন্য অপেক্ষা করছিল। এখন ওয়াল্টারকে দেখার পর মাইক প্রচন্ড রেগে গিয়ে ওকে গুলি করে মেরে ফেলতে চাইছিল, কারণ ও খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল ওয়াল্টারই গুস্তাভোকে মেরে ফেলেছে। কিন্তু এখন ওয়াল্টার আর জেসি মিলে মাইককে শান্ত করে ওকে বুঝিয়ে বলতে শুরু করে গুস্তাভোর ওই ল্যাবের মধ্যে যে ক্যামেরা লাগানো ছিল এখন আমাদেরকে ওই ক্যামেরার ফুটেজগুলো নষ্ট করতে হবে, না হলে আমরা প্রত্যেকেই পুলিশের কাছে ধরা পড়ে যাব। আর ওখানে আমাদের ড্রাগস তৈরি করার সাথে সাথে তোমার সেই ড্রাগসগুলো নিয়ে যাওয়ার ফুটেজও রয়েছে, তাই আমাদের সাথে সাথে তুমিও ফেসে যাবে। এখন এই কথাগুলো শোনার পর মাইক ওদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। মাইক বলে ওই ক্যামেরার ফুটেজগুলো গুস্তাভোর ল্যাপটপের মধ্যে ছিল, কিন্তু সমস্যা হলো পুলিশ এখন গুস্তাভোর সমস্ত জিনিসপত্রের সাথে সাথে ওর ল্যাপটপটাকেও বাজেয়াপ্ত করেছে। এখন মাইক একটু খোঁজ নেওয়ার পর জানতে পারে গুস্তাভোর সমস্ত জিনিসগুলোকে এখন পাশের একটা পুলিশ স্টেশনের এভিডেন্স রুমে সুরক্ষিতভাবে রেখে দেওয়া আছে। আর ওই পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে ল্যাপটপটাকে চুরি করা বা সেটাকে নষ্ট করা কোনোভাবেই সম্ভব না। তাই এখন মাইক এদের সবাইকে বলে কিছুদিন পরে হলেও পুলিশ ওই ল্যাপটপের সাহায্যে আমাদের সম্পর্কে সবকিছু জানতে পারবে, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাওয়া উচিত। যেটা শুনে ওয়াল্টার বলে একদমই না, আমাদেরকে এমন কোনো একটা বুদ্ধি বের করতে হবে যেটার সাহায্যে আমরা ওই পুলিশ স্টেশনের ভিতরে না ঢুকে বা কাউকে না মেরেই শুধুমাত্র ওই ল্যাপটপটাকে নষ্ট করতে পারবো। এটা শুনে জেসি বলে তাহলে এই কাজের জন্য আমাদেরকে একটা বিশাল বড় শক্তিশালী চুম্বক ব্যবহার করতে হবে, যেটার সাহায্যে আমরা পুলিশ স্টেশনের বাইরে থেকেই ভিতরে থাকা সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলোকে নষ্ট করে দিতে পারবো। এখন এই কাজের জন্য ওরা জর্জ নামে সেই লোকটার সঙ্গে দেখা করে যার গ্যারেজ থেকেই ওরা নিজেদের আরভি ভ্যানটাকে পুরোপুরি নষ্ট করেছিল। এখন জর্জ বেশ অনেকটা টাকার বিনিময়ে ওদেরকে বিশাল বড় আর শক্তিশালী একটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে দেয়। এখন ওরা জেসিকে একটা ল্যাপটপ নিয়ে ওই চুম্বকের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়াতে বলে।
আর তারপর ওরা আস্তে আস্তে ওই চুম্বকের পাওয়ার বাড়াতে শুরু করে। দেখা যায় এর কিছুক্ষণের মধ্যেই জেসির হাতে থাকা ল্যাপটপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা দেখে এরা সবাই খুবই আনন্দ পায়। এরপর সেই রাতেই ওরা সবাই একটা ট্রাকে করে ওই চুম্বকটা নিয়ে সেই পুলিশ স্টেশনে পৌঁছে যায়। আর এরপর ওরা ওই পুলিশ স্টেশনের এভিডেন্স রুমের একদম পাশের দেয়ালেই ওই ট্রাকটাকে রেখে ওই ম্যাগনেটটাকে ফুল পাওয়ারে চালু করে দেয়, যার ফলে গুস্তাভোর ল্যাপটপের সাথে সাথে বাকি আরও অনেক জিনিস পুরোপুরি নষ্ট হয়ে যায়। এদিকে পুলিশ এই ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওরা সবাই ওখান থেকে পালিয়ে আসে। এখন এরা সবাই মনে করেছিল যেহেতু ওই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তাই এরা সবাই হয়তো পুলিশের হাত থেকে পুরোপুরি বেঁচে গেছে। অন্যদিকে পুলিশ স্টেশনের ভিতরে দেখা যায় ওই চুম্বকের কারণে গুস্তাভোর ল্যাপটপটা সত্যি সত্যি নষ্ট হয়ে গেছিল ঠিকই, কিন্তু সেই একই সাথে গুস্তাভোর একটা ফটো ফ্রেম ভেঙে যায়, যার ফলে ওটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বেরিয়ে আসে, যে কাগজের ওপরে মাইকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা ছিল। অন্যদিকে সল স্কাইলারের সঙ্গে দেখা করে ওকে জানায়, তোমার কথা মতন আমার লোকজন যখন টেডির কাছ থেকে ট্যাক্সের পেপারে সই করানোর জন্য ওর বাড়িতে গেছিল, তখন ওখানে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, যার ফলে টেডির মাথায় আঘাত লেগে ও পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। সেজন্য এখন ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন এই খবরটা জানার পর স্কাইলার টেডের সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় টেডির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। এখন ওর পক্ষে একটুও নড়াচড়া করার ক্ষমতাও ছিল না, এমনকি ভবিষ্যতে ও হয়তো কখনো আর হাঁটাচলাও করতে পারবে না। এখন স্কাইলারকে দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ব্যাপারে কাউকে কিছুই জানাইনি, এখন তুমি শুধু আমাকে একটু বাঁচতে দাও। এখানে টেডকে এই অবস্থায় দেখে স্কাইলারের খুবই খারাপ লাগছিল। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার এখন সলের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে পৌঁছে গেছে। এখন ও সলকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া স্কাইলারকে সাহায্য করতে গেছিলে কেন? এখন তোমার জন্য আমার অতগুলো টাকা ও টেডকে দিয়ে দিয়েছে, এরপর থেকে আমার অনুমতি না নিয়ে তুমি এইরকম ধরনের কোনো কাজ করবে না। যেটা শুনে সল বলে, আমি আর তোমার সাথে কাজ করতে চাই না। আমি জানতাম না গুস্তাভোকে মারার জন্য তুমি ব্রকের মতন একটা বাচ্চা ছেলেকে বিষ দেবে। এটা জানলে আমি কখনোই জেসির কাছ থেকে ওই রাইজানে ভরা সিগারেটটা চুরি করার জন্য তোমাকে সাহায্য করতাম না। আর এটা বলেই ও ওয়াল্টারকে জেসির কাছ থেকে চুরি করা সেই রাইজানে ভরা সিগারেটটা দিয়ে দেয়। এটা শুনে ওয়াল্টার প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি আমার সাথে কাজ করা তখনই বন্ধ করতে পারবে যখন আমি তোমাকে ছেড়ে দেব। আর এই কথা বলেই ও সলকে ভয় দেখিয়ে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর ও স্কাইলারকে বলে, আমি জানতে পেরেছি টেডের সাথে কি হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর এই কথা বলেই ও স্কাইলারকে জড়িয়ে ধরে, কিন্তু ওয়াল্টারকে দেখে স্কাইলার যেন এখন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। অন্যদিকে আমরা ম্যাডিগাল নামে একটা ফাস্টফুড চেন কোম্পানি দেখতে পাই। এই কোম্পানির আন্ডারে অনেকগুলো ফাস্টফুড রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি ছিল, যার মধ্যে একটা ছিল গুস্তাভোর লস পয়েলস নামের ওই চিকেন রেস্টুরেন্ট। এখন দেখা যায় এই মেন অফিসের একজন বড় অফিসারের সাথে গুস্তাভোর খুব ভালো বন্ধুত্ব ছিল, আর গুস্তাভোর অত দামি ওই ড্রাগস ল্যাবটা তৈরি করার জন্য এই লোকটাই ওকে টাকা পাঠিয়ে সাহায্য করেছিল। এখন গুস্তাভো মারা যাওয়ার পর পুলিশ এই লোকটার কাছেও জিজ্ঞাসাবাদ করার জন্য চলে আসে, কিন্তু পুলিশের কাছে ধরা পড়ার আগেই এই লোকটা আত্মহত্যা করে নেয়। অন্যদিকে এই ঘটনার পরের দিন সকালে ওয়াল্টার জেসির কাছ থেকে চুরি করা সেই রাইজানের সিগারেটটাকে ও নিজের বাড়ির সুইচ বোর্ডের মধ্যে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দেয়, আর তারপর লবণ দিয়ে রাইজানের মতন দেখতে একই রকম একটা নকল সিগারেট বানিয়ে নেয়। আর এরপর সেই সিগারেটটা নিয়ে ও জেসির বাড়িতে চলে যায়, আর সেখানে ও জেসির সাথে কথা বলতে বলতে লুকিয়ে লুকিয়ে ওর অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে রাইজানের মতন দেখতে সেই নকল সিগারেটটাকে ঢুকিয়ে দেয়। আর তারপর ও জেসিকে বলে, আমার মনে হচ্ছে তুমি ওই সিগারেটটাকে তোমার ঘরের মধ্যেই কোথাও একটা হারিয়ে ফেলেছ। আর এটা বলেই ও জেসির সাথে ওর পুরো ঘরের মধ্যে সেই সিগারেটটাকে খোঁজার অভিনয় করতে শুরু করে। এইভাবে কিছুক্ষণের মধ্যে জেসি ওর ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে থেকেই সেই সিগারেটটাকে খুঁজে পায়। আর এটা দেখার পর ও প্রচণ্ড মন খারাপ করে কান্নায় ভেঙে পড়ে। আর এরপর ও ওয়াল্টারের কাছে ক্ষমা চেয়ে বলে, কিছুদিন আগে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি মনে করেছিলাম এই বিষ দিয়ে তুমি ব্রককে মারার চেষ্টা করেছো, যে কারণে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এরপর ওয়াল্টার আর জেসি দুজন মিলে মাইকের সঙ্গে দেখা করে। ওয়াল্টার বলে, যেহেতু এখন গুস্তাভো মারা গেছে আর মারা যাওয়ার আগে ও সমস্ত মেক্সিকান ড্রাগ কার্টেলদেরকেও মেরে দিয়েছে, তাই এখন বাজারে ড্রাগস বিক্রি করার মতন আর কেউই নেই। তাই এখন আমি আর জেসি মিলে ঠিক করেছি আমরা ওই ড্রাগস তৈরি করার কাজটা আবার নতুন করে শুরু করব। এখন আমরা চাই আমাদের ওই ড্রাগসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর সেগুলোকে বিক্রি করার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো।
এই ড্রাগসগুলো বিক্রি করে আমাদের যত টাকা লাভ হবে সেগুলোকে আমরা নিজেদের 3 জনের মধ্যে ভাগ করে নেব, আর এইভাবে আমরা এখন আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু মাইক জানিয়ে দেয় ও ওয়াল্টারের সাথে কোনোভাবেই এই কাজটা করতে চায় না, কারণ ওর মনে হচ্ছিল ওয়াল্টারের সাথে থাকলে ও ভবিষ্যতে আবারও কোনো বড় সমস্যায় পড়বে। অন্যদিকে দেখা যায় এখন হ্যাঙ্ক আর তার সঙ্গীরা মিলে ম্যাড্রিগাল নামের সেই কোম্পানিটার সমস্ত বড় বড় অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। আর ম্যাড্রিগাল সেই কোম্পানি ছিল যাদের একজন বড় অফিসার গুস্তাভোর ড্রাগস তৈরি করার সঙ্গে জড়িত ছিল, আর পরবর্তীকালে পুলিশের হাত থেকে বাঁচার জন্য যে আত্মহত্যা করে নেয়। এখন এই কোম্পানির সিইও আর বাকি সমস্ত বড় অফিসারেরা হ্যাঁকে বলে, আপনারা আমাদের কোম্পানিতে যেখানে খুশি তল্লাশি চালাতে পারেন, যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারেন, এই কাজের জন্য আমরা আপনাদেরকে সবসময় সাহায্য করব। আমাদের কোম্পানি থেকে শুধুমাত্র ওই লোকটাই গুস্তাভোর সাথে ড্রাগস তৈরির কাজে জড়িত ছিল, আর ওনার জন্য এখন আমাদের কোম্পানির অনেক বদনাম হয়ে যাচ্ছে। এসব কিছুর মধ্যেই আমরা লিডিয়া নামের এই মেয়েটাকে দেখতে পাই। লিডিয়া ছিল এই ম্যাড্রিগাল কোম্পানির লজিস্টিক ডিপার্টমেন্টের হেড। আসলে এই কোম্পানিটা পুরো পৃথিবী জুড়েই ব্যবসা করত, আর লিডিয়া ওদের সমস্ত জিনিসপত্রগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল। এখন জানা যায় ওই লোকটার সাথে সাথে লিডিয়াও গুস্তাভোর ওই ড্রাগস তৈরি করার কাজে জড়িত ছিল। এখন হ্যাঙ্ক আর তার লোকজন জিজ্ঞাসাবাদ করার পর লিডিয়া প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। সেজন্য এই ঘটনার পর ও সাথে সাথেই একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে লুকিয়ে লুকিয়ে মাইকের সাথে দেখা করে। ও মাইককে 11টা লোকের নামের একটা লিস্ট দিয়ে বলে, তোমাকে এই লোকগুলোকে মেরে ফেলতে হবে, কারণ এই লোকগুলো আমাদের মতন গুস্তাভোকে ও ড্রাগস তৈরি করার কাজে সাহায্য করত। এখন আমাদের সাথে সাথে পুলিশ এদের প্রত্যেককেও জিজ্ঞাসাবাদ করবে, আর এরা যদি ভয় পেয়ে পুলিশকে কোনো কিছু বলে দেয় তাহলে আমাদের সবাইকেই জেলে যেতে হবে। তাই ওরা কিছু করার আগেই তুমি ওদেরকে মেরে ফেলো। যেটা শুনে হ্যাঙ্ক বলে, তুমি কি পাগল হয়ে গেছো? শুধুমাত্র তোমার ভয়ের কারণে আমি 11 জন মানুষকে মেরে ফেলবো? তুমি চিন্তা করো না, এরা প্রত্যেকেই আমার খুব ভরসার লোক। আর তাছাড়া গুস্তাভো এদের প্রত্যেককেই বেশ অনেকটা করে টাকা দিয়েছে, যাতে পুলিশের কাছে ধরা পড়ার পরেও এরা যেন কোনোভাবেই সেখানে আমাদের ব্যাপারে কিছু না জানায়। ওদেরকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না। এই ঘটনার কিছুদিন পর মাইককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিই এর অফিসে ডেকে পাঠানো হয়, আর সেখানে যাওয়ার পর ও চাও নামের একটা লোককে দেখতে পায়। এই লোকটাও মাইকের সাথে গুস্তাভোর ওই ড্রাগস তৈরির কাজে জড়িত ছিল, আর এখন পুলিশ এক এক করে এদের সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। এরপর হ্যাঙ্ক আর গোমেজ মাইককে প্রশ্ন করে, তুমি গুস্তাভোর কাছে কি কাজ করতে? মাইক বলে, গুস্তাভোর 14টা রেস্টুরেন্ট ছিল, আর আমি সেই সমস্ত রেস্টুরেন্টেই সিকিউরিটি দেওয়ার কাজ করতাম। আসলে হ্যাঙ্ক এখন মাইকের প্রচণ্ড সন্দেহ করছিল, কিন্তু ওর কাছে মাইকের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছিল না। সেজন্য ও বাধ্য হয়ে ওকে ওখান থেকে যেতে দেয়। কিন্তু যাওয়ার আগে হ্যাঙ্ক মাইককে বলে, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি গুস্তাভো তার ড্রাগসের ব্যবসা থেকে পাওয়া বেশিরভাগ কালো টাকাগুলোকে তার সমস্ত বিশ্বাসযোগ্য কর্মচারী আর তাদের পরিবারের লোকদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিত, যাতে কেউ কোনো রকমভাবে ওকে সন্দেহ না করে। আর এরকমভাবেই ও তোমার নাতনির অ্যাকাউন্টেও $2 মিলিয়ন জমা করে রেখেছিল। এখন আমরা সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোকেই সিল করে দিচ্ছি, যাতে তুমি আর তোমার সঙ্গীরা কোনোভাবেই ওই টাকাগুলোকে ব্যবহার করতে না পারো। এই কথাগুলো শুনে এখন মাইক প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এই টাকাগুলো না থাকলে ও আর ওর বাকি সঙ্গীরা যারা গুস্তাভোর কাছে ড্রাগস তৈরির কাজ করত তারা প্রত্যেকেই খুবই অসুবিধায় পড়ে যাবে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার আর জেসি সলের অফিসে বসে আলোচনা করছে। আসলে যেহেতু এখন ওয়াল্টার আর জেসি আবার নতুন করে ড্রাগস তৈরি করতে চাইছিল, তাই এই কাজের জন্য ওদের মিথলামিন নামের একটা কেমিক্যালের প্রয়োজন। কিন্তু সমস্যা হলো এটাকে বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না। এগুলোকে সরাসরি কারখানা থেকে বড় বড় কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হতো। এখন এই মিথলামিন জোগাড় করার ব্যাপারে এরা সলের কাছে সাহায্য চায়। অন্যদিকে চাও নামের সেই লোকটা এখন মাইকে কল করে বলে, আজকে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকেছিল, আর ওরা আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি হয়তো খুব তাড়াতাড়ি পুলিশের কাছে ধরা পড়ে যাব। আর এই সমস্ত বিষয়ে আরও কথা বলার জন্য ও মাইককে নিজের বাড়িতে ডাকে। কিন্তু ওর বাড়িতে যাওয়ার পর মাইক জানতে পারে কেউ একজন ওকে মারার জন্য ওর ঘরের মধ্যে লুকিয়ে আছে। এখন মাইক খুবই চালাকির সাথে পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে যায়, আর তারপর ওই লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে বলে, তুমি এখানে কি জন্য এসেছো? ওই লোকটা বলে, তুমি লিডিয়াকে বারণ করার পর লিডিয়া ওই 11 জনকে মারার দায়িত্ব আমাকে দিয়েছে, যাদের মধ্যে থেকে আমি চাওকে মেরে ফেলেছি, আর এরপর আমি তোমাকে মারতে চাইছিলাম। এই কথা শুনে মাইক প্রচণ্ড রেগে গিয়ে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে, আর তারপর ও সরাসরি লিডিয়ার বাড়িতে পৌঁছে যায়। সেখানে ও লিডিয়াকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। তখন লিডিয়া বলে, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, আমি কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়তে চাই না, সেজন্যই আমি ওই লোকটাকে তোমাদেরকে মারার দায়িত্ব দিয়েছিলাম।
এরপর ও মাইকে বলে, তুমি আমাকে মেরো না, আমার একটা বাচ্চা মেয়ে আছে, তুমি আমাকে যা বলবে আমি সবকিছু করার জন্য রাজি আছি। আর এই কথা বলেই ও মাইকের সামনে কান্নাকাটি করতে শুরু করে, যেটা শুনে মাইক বলে, ঠিক আছে, আমি তোমাকে মারবো না, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমাদেরকে ড্রাগস তৈরি করার জন্য মিথলামিন দিতে হবে। যেটা শুনে লিডিয়ার সাথে সাথেই ওর কথায় রাজি হয়ে যায়। আসলে ও ম্যাড্রিগাল নামের যে কোম্পানিতে কাজ করত, সেখান থেকে আলাদা আলাদা বিভিন্ন কোম্পানিতে মিথলামিন সাপ্লাই করা হতো। এই ঘটনার পর মাইক ওয়াল্টারকে কল করে বলে, আমি তোমার সাথে কাজ করার জন্য রাজি আছি। এর পরের দিন সকালে মাইক জেলে গিয়ে গুস্তাভোর বেশ কিছু কর্মচারীর সঙ্গে দেখা করে, যারা এখন পুলিশের কাছে ধরা পড়ে গেছে। আর এরা জেলে যাওয়ার পর গুস্তাভো এদের পরিবারকে বেশ অনেকটা করে টাকা দিয়েছিল, যাতে এরা সবাই পুলিশের কাছে কোনো কিছু না বলে। কিন্তু এখন যেহেতু ডিইএ ডিপার্টমেন্ট এদের প্রত্যেকের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট লক করে এদের কাছ থেকে গুস্তাভোর দেওয়ার সমস্ত টাকাগুলো নিয়ে নিয়েছে, তাই এই ব্যাপারটা নিয়ে মাইক খুবই চিন্তায় ছিল। ওর মনে হচ্ছিল এখন হয়তো এরা সবাই পুলিশের কাছে এদের ব্যাপারে সবকিছু বলে দিতে পারে। এখন মাইক জেলে গিয়ে ওদের সঙ্গে দেখা করে ওদেরকে বলে, তোমরা একদম চিন্তা করো না, আমি আবার নতুন করে ড্রাগসের ব্যবসাটা শুরু করেছি, আর এখন আমি তোমাদের পরিবারের কাছে আবার তোমাদের ভাগের টাকাগুলো পাঠিয়ে দেব। তোমরা শুধু পুলিশকে আমাদের কাজের ব্যাপারে কোনো কিছু জানিও না। এটা শুনে এখন বাকি সবাই মাইকের কথায় রাজি হয়ে যায়। এই ঘটনার পর মাইক, জেসি আর ওয়াল্টার মিলে ওদের ড্রাগস তৈরি করার জন্য একটা নতুন জায়গা খুঁজতে শুরু করে। আর এই কাজের জন্য সল ওদেরকে বেশ অনেকগুলো পরিত্যক্ত কারখানা আর দোকান দেখায়, কিন্তু এগুলোর মধ্যে থেকে কোনো জায়গায় ওয়াল্টারের পছন্দ হচ্ছিল না। এর মধ্যে থেকে বেশ কিছু জায়গা ওদের ড্রাগস তৈরির জন্য পুরোপুরি অস্বাস্থ্যকর ছিল, আবার বেশ কিছু জায়গায় ওদের পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার চান্স ছিল। এইভাবে সারাদিন ধরে অনেকগুলো জায়গা দেখার পর সবশেষে সল ওদেরকে একটা পেস্ট কন্ট্রোল কোম্পানিতে নিয়ে আসে। আর এই জায়গাটা দেখে ওয়াল্টারের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। আসলে এই কোম্পানির কাজ ছিল বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সেখান থেকে পোকামাকড় তাড়ানো। যে সমস্ত বাড়িতে ছাড় পোকা, আরশোলা, মাকড়সা অথবা যে কোনো পোকার উৎপাত বেশি পরিমাণে বেড়ে যায়, তখন সেই পোকাগুলোকে তাড়ানোর জন্য এদের কোম্পানিকে ডাকা হয়। আর এদের কাজ হলো ওই বাড়িটাকে চারিদিক দিয়ে ভালো করে কাপড় দিয়ে ঢেকে ওই পুরো বাড়ির মধ্যে বিভিন্ন রকম বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেওয়া, যাতে সেখানে থাকা সমস্ত পোকা মারা যায়। আর এক একটা বাড়িতে এই কাজ করতে ওদের 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়। আর এই কদিনের মধ্যে কেউ ওই বাড়ির মধ্যে যাওয়া আসা করতে পারে না। এমনকি ওই কদিনের জন্য ওই বাড়ির লোকজনকেও বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় থাকতে হয়। এখন ওয়াল্টার বলে, এরপর এরা সবাই যখনই কোনো নতুন বাড়িতে পেস্ট কন্ট্রোল করতে যাবে, তখন আমরাও এদের সাথে সেই বাড়ির মধ্যে ঢুকে নিজেদের ড্রাগস তৈরি সেট আপ করব। আর এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আমরা ওই বাড়িতেই নিশ্চিন্তে কাজ করতে পারবো। আর এইভাবে প্রত্যেক 2-3 সপ্তাহ পর পর আমাদেরকে জায়গা বদলিয়ে বদলিয়ে বিভিন্ন নতুন নতুন বাড়িতে আমাদের ড্রাগস তৈরির ল্যাব তৈরি করতে হবে। এই কাজটা করার জন্য আমাদের একটু বেশি কষ্ট হলেও আমরা এখানে পুরোপুরি সুরক্ষিত থাকব। যেটা শুনে এখন বাকি সবাইও ওয়াল্টারের কথায় রাজি হয়ে যায়। এটা শুনে সল বলে, তোমরা এই পেস্ট কন্ট্রোল কোম্পানির লোকদেরকে ভরসা করতে পারো, আমি এদের সবাইকে অনেকদিন ধরেই চিনি, এরা আমার খুবই বিশ্বাসযোগ্য, আর এদেরকে টাকা দিলে এরা তোমাদের জন্য সমস্ত রকম কাজ করবে। এরপর এরা সবাই ওই কোম্পানির লোকদেরকে টাকা দিয়ে ওদের সাথে কাজ করার অনুমতি পেয়ে যায়। এরপর এরা বেশ কিছু বড় বড় বাক্স কেনে, আর তারপর জেসি আর ওয়াল্টার মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে ওরা ওই বড় বড় বাক্সের মধ্যেই নিজেদের ল্যাবের সমস্ত জিনিসপত্রগুলোকে সেট আপ করবে। এইভাবে সবকিছু ঠিক হয়ে গেলে কিছুদিন পর থেকেই ওরা নিজেদের প্ল্যান মতন কাজ করতে শুরু করে দেয়। এরা যখন প্রথমবারের জন্য কোনো নতুন বাড়িতে কাজ করার জন্য যাচ্ছিল, তখন এই পেস্ট কন্ট্রোল কোম্পানি থেকে টড নামের একটা ছেলে ওয়াল্টারকে বলে, ভিতরে আপনাদের কাজ করার জন্য আমি সবকিছু ভালোভাবে সেট আপ করে দিয়েছি, আর তাছাড়া আমি এই বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো করে দিয়েছি। এই কথাগুলো শুনে ওয়াল্টার টডের ওপরে খুবই খুশি হয়, আর এরপর ও আর জেসি খুবই নিশ্চিন্তে এই বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই এরা নিজেদের ড্রাগসের প্রথম ব্যাচটা তৈরি করে ফেলে। অন্যদিকে দেখা যায় স্কাইলার আর মারি একসাথে বসে গল্প করছে। এখানে মারি একটানা নিজের মতন বকবক করে যাচ্ছিল, যেটা শুনে স্কাইলার হঠাৎ করে প্রচন্ড রেগে গিয়ে ওর উপরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আর তারপর নিজেই প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। যেটা দেখে মারি খুব ভালোভাবেই বুঝতে পারে স্কাইলার এখন প্রচন্ড মানসিক কষ্টের মধ্যে আছে, যে কারণে পরবর্তীকালে মারি এই ব্যাপারটা নিয়ে ওয়াল্টারের সঙ্গে কথা বলে। মারি বলে, আমি স্কাইলারকে খুব ভালোভাবেই চিনি, ও এত সহজে ভেঙে পড়ার মানুষ না, তুমি আমাকে সত্যি কথা বলো, ওর আসলে কি হয়েছে। যেটা শুনে ওয়াল্টার বলে, আসলে স্কাইলারের সাথে ওর বস টেডের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে টেড অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে।
আর ওর এতটাই শরীর খারাপ যে ও হয়তো আর কিছুদিন পরে মারাও যেতে পারে। আর এই বিষয়টা নিয়েই স্কাইলার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু তুমি যেন এই ব্যাপারটা হ্যাঙ্ক অথবা অন্য কাউকে জানিও না। এখন এই কথাগুলো শুনে মারি প্রচণ্ড অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মাইক এখন এদের তৈরি ড্রাগসগুলোকে বিক্রি করে টাকা নিয়ে এসেছে, আর এখন ওরা সেই টাকাগুলোকে নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করছে। কিন্তু সবাইকে টাকা দেওয়ার পর মাইক বলে এর মধ্যে থেকে 20% টাকা আমাদেরকে ট্রান্সপোর্টেশনের জন্য দিতে হবে। আর তাছাড়া জেলের মধ্যে গুস্তাভোর যে 9 জন কর্মচারী বন্দী হয়ে আছে তারা যাতে নিজেদের মুখ বন্ধ করে রাখে, তার জন্য এই টাকার থেকে বেশ কিছুটা টাকা আমাদেরকে ওই প্রত্যেকটা লোকের পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। এইভাবে সবার টাকা ভাগ করার পর এখন শেষ অবধি দেখা যায় এদের প্রত্যেকের কাছে খুবই অল্প পরিমাণ টাকা পড়ে আছে। আর এই ব্যাপারটা নিয়ে ওয়াল্টার খুবই অসন্তুষ্ট ছিল। ও বলে আমরা এত কষ্ট করে কাজ করে এই টাকাগুলোকে বাকি লোকদের মধ্যে বিলিয়ে দিতে আমার একদমই ভালো লাগছে না। আর আমরা যখন গুস্তাভোর কাছে কাজ করতাম তখন তো আমরা এর থেকে আরো বেশি টাকা ইনকাম করতাম। যেটা শুনে জেসি একটু রেগে গিয়ে বলে আগে আমরা গুস্তাভোর কর্মচারী ছিলাম, কিন্তু এখন আমরা নিজেরাই নিজেদের মালিক হয়ে উঠেছি। আর প্রথমবারই আমরা এতটা টাকা পেয়েছি, কিন্তু তারপরেও তোমার আরো টাকার প্রয়োজন। এখন হাতে টাকা পাওয়ার পর ওয়াল্টার পরের দিন সকালেই নিজের পুরানো গাড়িটা বিক্রি করে দিয়ে নিজের আর নিজের ছেলের জন্য একটা করে দামি গাড়ি কিনে নেয়। আসলে কিছুদিন পরেই ওয়াল্টারের জন্মদিন ছিল, আর নিজের জন্মদিনের উপহার হিসাবে ও নিজের জন্য এই গাড়িটা কিনে নেয়। এরপর ও বাড়ি ফিরে বাকি টাকাগুলো স্কাইলারকে দিয়ে দেয়। এখানে দেখা যায় ওয়াল্টারকে নিয়ে স্কাইলার এখনো প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। এখন ও ওয়াল্টারকে বলে আমার মনে হয় আমাদের ছেলেকে আমাদের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত, আর আমাদের মেয়েকে আমি মারির কাছে রেখে আসবো, ওই ওর দেখাশোনা করবে। আমি চাই যতদিন তুমি এই ড্রাগস তৈরির কাজটা করছো ততদিন আমাদের বাচ্চারা যেন আমাদের থেকে দূরে থাকে। আমি চাই না তোমার জন্য ওদের কোনো রকম সমস্যা হোক। যেটা শুনে ওয়াল্টার বলে তুমি ভয় পেও না, এখন আর কোনো সমস্যা নেই। যারা আমাকে মারতে চেয়েছিল আমি তাদেরকেই মেরে ফেলেছি। অন্যদিকে মাইক এখন লিডিয়াকে কল করে বলে পুলিশ আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তোমার অফিসে পৌঁছাবে, তুমি যেন ভয় পেয়ে ওদেরকে কোনো কিছু বলে ফেলো না। এরপর দেখা যায় হ্যাঙ্ক আর তার সঙ্গীরা লিডিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওর অফিসে চলে এসেছে। আর তারপর ওরা লিডিয়াকে নিয়ে ওদের কোম্পানির ওয়্যার হাউসে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো মিথলামিনের ব্যারেল রাখা ছিল। এখন হ্যাঙ্ক এই ওয়্যার হাউস থেকে রন একজন কর্মচারীকে গ্রেফতার করে নেয়। আসলে রন নামের এই লোকটাই লিডিয়ার হয়ে এই ওয়্যার হাউস থেকে মিথলামিন চুরি করে সেগুলোকে মাইকের কাছে পৌঁছে দিত। আর এখন হ্যাঙ্ক আর তার সঙ্গীরা মনে করেছিল এই রনই হয়তো আসল দোষী। এই ঘটনায় লিডিয়া প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। তখন মাইক ওকে আরও একবার কল করে বলে তুমি এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করো না, কারণ রনের পরিবারের কাছে আমি আগেই টাকা পাঠিয়ে দিয়েছি, এখন ও পুলিশের কাছে আর কিছুই বলবে না। আর এরপর থেকে তোমার ওয়্যার হাউস থেকে মেথলামিন আনার জন্য আমি আমার একজন লোককে পাঠিয়ে দেব। অন্যদিকে দেখা যায় গুস্তাভোর ওই ড্রাগস র্যাকেটের তদন্ত করার জন্য এখন হ্যাঙ্ককে প্রমোশন দেওয়া হয়েছে। আর সেই আনন্দে ওরা ওয়াল্টারের বাড়িতে একটা পার্টির আয়োজন করে। আর তাছাড়া আজকে ওয়াল্টারের 51তম জন্মদিনও ছিল, সেজন্য এখন এরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে খুবই আনন্দ করছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই দেখা যায় স্কাইলার এখন মানসিকভাবে প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। আর এখন ও হঠাৎ করেই সুইমিং পুলের মধ্যে নেমে নিজেকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে, যেটা দেখে এরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে পুলের মধ্যে লাফ মেরে স্কাইলারকে সেখান থেকে ওপরে তুলে আনে। এই ঘটনার পর স্কাইলার আলাদা করে মারিকে বলে যতদিন না অবধি আমি সুস্থ হচ্ছি আর সবকিছু পুরোপুরি ঠিক হচ্ছে ততদিনের জন্য তুমি আমাদের বাচ্চাদেরকে তোমাদের বাড়িতে রেখে দাও। এই কথা শুনে হ্যাঙ্ক আর মারি ওদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই ঘটনায় ওয়াল্টার প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিল। হ্যাঙ্ক আর মারি চলে যাওয়ার পর ও স্কাইলারকে বলে তুমি আমার বাচ্চাদেরকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছো কেন? স্কাইলার বলে আমি চাই না তোমার জন্য আমার বাচ্চাদের কোনো রকম ক্ষতি হোক, আর তুমি যদি কোনো রকমভাবে ওদেরকে এই বাড়িতে আনার চেষ্টা করো তাহলে আমি পুলিশকে তোমার ড্রাগস তৈরি করার ব্যাপারে সবকিছু জানিয়ে দেব। আর এখন আমি মন থেকে সত্যিই চাই তোমার ক্যান্সারটা আবার ফিরে আসুক আর তুমি যেন তাড়াতাড়ি মারা যাও, যাতে তোমার কারণে আমার বাচ্চাদেরকে কোনো রকমে বিপদে না পড়তে হয়। অন্যদিকে এখন জেসিকে লিডিয়ার ওয়্যার হাউসে পাঠানো হয়েছে ওখান থেকে মেথলামিনের ব্যারেল নিয়ে আসার জন্য। কিন্তু জেসি যখন র্যাকের ওপর থেকে একটা ব্যারেল নিচে নামাচ্ছিল তখন লিডিয়া লক্ষ্য করে ওই ব্যারেলের নিচে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে জেসিকে ওই ব্যারেলটাকে ওই জায়গায় রেখেই ওখান থেকে খালি হাতে ফিরে যেতে বলে। এর পরের দিন সকালে জেসি মাইক আর ওয়াল্টারকে জানায় আগের রাতে ওর সাথে কি হয়েছিল। জেসি বলে যেহেতু ওই ব্যারেলে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল তাই আমি ওই ব্যারেলটাকে আর এখানে নিয়ে আসতে পারিনি,
আমার মনে হচ্ছে হ্যাঙ্ক আর ওর সঙ্গীরাই এই কাজটা করেছে। যেটা শুনে মাইক বলে, আমি জানি এই কাজটা লিডিয়া নিজেই করেছিল। ও এইভাবে আমাদেরকে পুলিশের ভয় দেখাতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে আমরা আর কখনোই ওর কাছ থেকে মিথলামিন নেওয়ার চেষ্টা না করি। আসলে ওর অফিসে পুলিশ যাওয়ার পর থেকে ও ভয় পেয়ে আর আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। আর এখন ওর এই কাজের জন্য আমি ওকে মেরে ফেলবো। জেসি বলে, তুমি ওকে মেরো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে যেটার সাহায্যে আমরা জানতে পারবো ওই কাজটা আদেও পুলিশ করেছে নাকি লিডিয়া নিজেই করেছে। এরপর জেসির কাছ থেকে ওর আইডিয়া শুনে ওয়াল্টার আর মাইক সেটাতে রাজি হয়ে যায়। এরপর ওয়াল্টারের জন্মদিন উপলক্ষে জেসি ওকে খুবই দামি একটা ঘড়ি উপহার দেয়, যেটা ওয়াল্টারের খুবই পছন্দ হয়েছিল। এর পরের দিন সকালে ওয়াল্টার হ্যাঙ্কের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে পৌঁছে যায়। আর সেখানে ও হ্যাঙ্কের সামনে কান্নাকাটি করার অভিনয় করতে করতে ওর আর স্কাইলারের সম্পর্কের কথা বলতে শুরু করে। ও বলে, এখন আমার আর স্কাইলারের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, যে কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এরপর ও এইরকম আরও বেশ কিছু কথা বলতে বলতে হ্যাঙ্কের সামনে প্রচণ্ড জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে। এখানে ওয়াল্টারকে এই অবস্থায় দেখে হ্যাঙ্ক ওকে থামানোর জন্য ওর জন্য এক কাপ কফি আনার জন্য ওর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর সেই সুযোগেই ওয়াল্টার তাড়াতাড়ি করে ওর ডেস্কের ওপরে থাকা একটা ফটো ফ্রেমের মধ্যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন লাগিয়ে দেয়। এখন এটার সাহায্যেই ওরা দূর থেকে হ্যাঙ্কের অফিসের সমস্ত কথাবার্তা আর ওদের গোপন প্ল্যান সম্পর্কে জানতে পারবে। এরপর ওয়াল্টার, মাইক আর জেসি মিলে লিডিয়াকে একটা ফাঁকা জায়গায় এনে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মাইক ওকে বলে, আমার মনে হচ্ছে ওই ট্র্যাকারটা তুমি নিজেই ইচ্ছা করে ওখানে লাগিয়েছিলে, আর এই জিনিসটা সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ করার জন্য তুমি এখন হ্যাঙ্ককে ফোন করে ওকে প্রশ্ন করো ওরা ওই জিপিএস ট্র্যাকারটাকে ওখানে লাগিয়েছে কিনা। এখন মাইকের কথা মতন লিডিয়া ঠিক তেমনটাই করে। তখন হ্যাঙ্ক বলে, না না, আমরা তো ওখানে কোনো ট্র্যাকার লাগাইনি। এবার কলটা কেটে দেওয়ার পর হ্যাঙ্ক ওর বাকি সঙ্গীদের সঙ্গে কথা বলার পর জানতে পারে আগের দিন ওদের মধ্যে থেকে একজন লুকিয়ে লুকিয়ে বেশ কিছু ব্যারেলের ওপরে ওই রকম জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এদিকে ওয়াল্টার, মাইক আর এরা সবাই হ্যাঙ্কের অফিসে লাগানো সেই মাইক্রোফোনের সাহায্যে এই সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছিল। আর এই কথাটা শোনার পর ওরা বুঝতে পারে লিডিয়া সত্যি সত্যি নির্দোষ ছিল। কিন্তু এসব কিছুর পরেও মাইক এখন ওকে মেরে ফেলতে চাইছিল, কারণ ওর মনে হচ্ছিল ভবিষ্যতে লিডিয়া ওদের জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে। যেটা শুনে লিডিয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে বলে, এখন যদি তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে এমন একটা প্ল্যান বলবো যেটার সাহায্যে তোমরা যত খুশি ততটা মিথলামি নিতে পারবে। আর এটা বলেই ও ওদের সবাইকে নিজের প্ল্যানটা বোঝাতে শুরু করে। ও এদের সবাইকে একটা ম্যাপ দেখিয়ে বলে, প্রতি সপ্তাহে বুধবারে একটা মালগাড়িতে করে 24,000 গ্যালন মিথলামিন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটা যাওয়ার রাস্তায় মাঝখানে 3 কিলোমিটারের এমন একটা জায়গা আসে যেটাকে পুরোপুরি ডেড জোন বলা হয়। এই জায়গায় কোনো রকম মোবাইল সিগন্যাল বা ট্রেনের সাথে হেডকোয়ার্টারের যোগাযোগ কোনো কিছুই থাকে না। আর এই পুরো জায়গাটাই একটা ফাঁকা মরুভূমির মধ্যে, যেখানে কোনো লোকজনও যাওয়া আসা করে না। তাই তোমরা চাইলে খুব সহজেই ওই জায়গায় ট্রেনের মধ্যে থেকে নিজেদের ইচ্ছা মতন যতটা খুশি মিথলামিন চুরি করতে পারো। আর আমার কোম্পানি থেকে আমি আগে থেকেই জানতে পারবো ওই দিন কোন সময় ওই ট্রেনটা আসবে আর ওটার কোন ট্যাঙ্কারের মধ্যে মিথলামিন রাখা আছে। চুরি করার আগে আমি তোমাদেরকে সেই সমস্ত ইনফরমেশনগুলোই জানিয়ে দেব। এখন পুরো প্ল্যানটা শোনার পর প্রথমের দিকে কেউই এটাতে রাজি হচ্ছিল না, কারণ এই কাজে অনেক ঝুঁকি ছিল। কিন্তু পরে একটু চিন্তাভাবনা করার পর ওরা ঠিক করে নেয় একবার যদি ওরা কষ্ট করে এই কাজটা করতে পারে তাহলে ওদের কাছে এতটা মিথলামিন চলে আসবে যেটা দিয়ে ওরা সারা জীবন ধরে ড্রাগস তৈরি করতে পারবে। এখন এরা সবাই ঠিক করে নেয় এরা ওই ট্রেন থেকে এমনভাবে মিথলামিন চুরি করবে যাতে পরবর্তীকালে কেউই এই ব্যাপারে কিছুই বুঝতে না পারে। সেজন্য পরের দিন সকালেই ওরা সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ওদেরকে এই চুরিটা করতে হবে। এখানে ওদেরকে এই কাজে সাহায্য করার জন্য পেস্ট কন্ট্রোল কোম্পানি থেকে টড নামের একটা ছেলেও এসেছিল। এখন এই পুরো জায়গাটা ভালো করে দেখার পর ওদের মাথায় একটা আইডিয়া এসেছিল। ওরা ওই ট্রেন লাইনের পাশে মাটি খুঁড়ে মাটির নিচেই দুটো বড় বড় জলের ট্যাঙ্কি লুকিয়ে রাখে, যার মধ্যে থেকে একটা ট্যাঙ্কি খালি ছিল, কিন্তু অন্য ট্যাঙ্কিটাকে ওরা পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দেয়। এবার ওরা ঠিক করে নেয় কালকে ওরা ওই ট্রেনটাকে এখানে দাঁড় করিয়ে এর মধ্যে থেকে মিথলামিন চুরি করে সেখানে বেশ কিছুটা জল ভরে দেবে, যাতে ওদের এই চুরির ব্যাপারে কেউই জানতে না পারে। এরপর যেদিন ওই জায়গা দিয়ে ট্রেনটা যাওয়ার কথা ছিল তার আগেই ওরা নিজেদের একজন লোককে দিয়ে ট্রেন লাইনের মাঝখানে রাস্তার ওপরে একটা লরি দাঁড় করিয়ে দেয়, যার ফলে ওই ট্রেন লাইনটা পুরোপুরি ব্লক হয়ে গেছিল। যার ফলে কিছুক্ষণ পর ওই জায়গায় সেই ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ে। এরপর ওই ট্রেনের ইঞ্জিনিয়ার আর পাইলট এসে রাস্তার মধ্যে থেকে ওই লরিটাকে সরানোর চেষ্টা করে। এদিকে এসব কিছুর মধ্যেই জেসি, টেড আর ওয়াল্টার মিলে ওই ট্রেনের থেকে মিথলামিন চুরি করতে শুরু করে দেয়।
সবার প্রথমে জেসি ওই ট্রেনের নিচে গিয়ে সেখান থেকে ট্যাঙ্কারের ঢাকনা খুলে পাইপের সাহায্যে মিথলামিন চুরি করে মাটির নিচে রাখা ওদের ফাঁকা ট্যাঙ্কির মধ্যে ঢোকাতে শুরু করে। অন্যদিকে টড ততক্ষণে ওই ট্রেনের ওপরে উঠে একটা মোটরের সাহায্যে মাটির নিচে থাকা জলের ট্যাঙ্কার থেকে সমস্ত জলগুলোকে ওই মিথলামিনের ট্যাঙ্কারের মধ্যে ভরতে শুরু করে। এই কাজটা করতে ওদের বেশ অনেকটা সময় লাগবে, আর যতক্ষণ না অবধি এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওই ট্রেনটাকে এইভাবেই দাঁড় করিয়ে রাখতে হবে। অন্যদিকে দেখা যায় মাইক তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের প্রত্যেকের ওপরেই নজর রাখছিল। এইভাবে আস্তে আস্তে ওদের প্ল্যান মতন সবকিছু বেশ ভালোই চলছিল। অন্যদিকে ওই ট্রেনের পাইলট আর ইঞ্জিনিয়ার মিলে রাস্তার ওপরে থাকা ওই খারাপ হয়ে যাওয়া ট্রাকটাকে ধাক্কা দিয়ে ওটাকে ট্রেন লাইনের ওপর থেকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু এত ভারী গাড়ি সরানো ওদের পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু তখনই ওখানে একটা বিশাল বড় মনস্টার ট্রাক চলে আসে, আর এদেরকে এই অবস্থা দেখে ওই ট্রাকের মালিক বলে, আমি এই লরিটাকে এখান থেকে সরানোর জন্য তোমাদেরকে সাহায্য করতে পারি। আর এটা বলেই ওই লোকটা নিজের গাড়ি দিয়ে ঠেলে খুব সহজেই ওই লরিটাকে ট্রেন লাইনের ওপর থেকে সরিয়ে দেয়, যার ফলে এখনই এই ট্রেনটা এখান থেকে চলতে শুরু করবে। আর এজন্য ওদেরকে ওই চুরির কাজটা এখনই বন্ধ করতে হবে। এখন মাইক দূর থেকে ওয়াকিটকির সাহায্যে বারবার ওয়াল্টারকে এই কাজটা বন্ধ করতে বলে, কিন্তু ওয়াল্টার জেসি আর টডকে এই ব্যাপারে কিছুই জানায় না। ও চাইছিল এই ট্রেনটা এখান থেকে ছেড়ে চলে যাওয়ার আগে অবধি ওরা যতটা সম্ভব মিথলামিন চুরি করে নেবে। এখানে ওয়াল্টার নিজের অতিরিক্ত লোভের জন্য জেসি আর টড কারোরই জীবনের কোনো পরোয়া করছিল না। এবার ওই ট্রেনটা ছেড়ে যাওয়ার আগের মুহূর্তেই ওরা মাটির নিচে থাকা নিজেদের পুরো ট্যাঙ্কি ভর্তি করেই মিথলামিন চুরি করে নেয়, কিন্তু ততক্ষণে ওই ট্রেনটা চলতে শুরু করে দিয়েছিল। এখন টড তাড়াতাড়ি করে ওই চলন্ত ট্রেনের ওপর থেকেই মাটিতে লাফ মারে, কিন্তু জেসি তখনও ওই ট্রেনের নিচেই ছিল। এখন নিজের জীবন বাঁচানোর জন্য ও চুপচাপ ওই ট্রেন লাইনের ওপরেই শুয়ে থাকে, আর এইভাবে শেষ অবধি ও প্রাণে বেঁচে যায়। এখন নিজেদের এই চুরিটা সফল হওয়ার কারণে এরা সবাই খুবই আনন্দ করতে শুরু করে, কিন্তু তখনই ওরা লক্ষ্য করে ওই জায়গায় একটা বাচ্চা ছেলে তার ডার্ট বাইক নিয়ে চলে এসেছে, আর এখন ও এদের দিকে তাকিয়ে হাত নাড়তে শুরু করে, যেটা দেখে এরা সবাই মনে করেছিল ওই বাচ্চাটা হয়তো এদেরকে ওই কাজটা করতে দেখে ফেলেছে। এখানে এরা সবাই কিছু বুঝে ওঠার আগেই টড হঠাৎ করে নিজের বন্দুক বের করে ওই বাচ্চাটাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় জেসি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছিল। আসলে নিজের এই কাজের জন্য ও অনেক মানুষকে মরতে দেখেছে, এমনকি একজনকে তো ও নিজের হাতেই মেরে ফেলেছে। সেজন্য এখন ও চাইছিল এই কাজটা করার সময় অন্তত কাউকে যেন মরতে না হয়। এরপর এরা ওই বাচ্চাটার মৃতদেহ নিজেদের অফিসে নিয়ে এসে সেটাকে একটা অ্যাসিড দিয়ে গালিয়ে পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু এই ঘটনায় জেসি প্রচণ্ড রেগে গেছিল। একটা সময় ও সুযোগ পেয়ে টডের মুখে বিশাল জোরে একটা ঘুষি মারে। এরপর মাইক, ওয়াল্টার আর জেসি মিলে টডকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মাইক বলে, তুমি ওই বাচ্চাটাকে মারলে কেন? টড বলে, ওই বাচ্চাটা আমাদেরকে এই কাজটা করতে দেখে ফেলেছিল, আর তাছাড়া ওর কাছে একটা বাইক ছিল। ও যদি একবার ওখান থেকে পালিয়ে যেত তাহলে আমরা আর কোনোভাবেই ওকে ধরতে পারতাম না, আর ওই মুহূর্তে আমাদের সুরক্ষার জন্য ওকে মেরে ফেলাটাই আমার সঠিক মনে হয়েছিল। আর তাছাড়া ভবিষ্যতে এই কাজটা করতে গিয়ে আমাদের মধ্যে থেকে কাউকে যদি জেলেও যেতে হয় তাহলে আমি তোমাদেরকে সেখানেও সাহায্য করতে পারবো, কারণ আমার আঙ্কেল খুবই বড় একজন গুন্ডা, আর ওনার এই শহরের সমস্ত জেলের মধ্যে অনেক যোগাযোগ আছে। এখন টডের সমস্ত কথা শোনার পর এরা সবাই মিলে ডিসিশন নেয় ওরা টডকে ওদের ব্যবসা থেকে বার করবে না। কিন্তু এখন মাইক প্রচণ্ড রেগে গিয়ে টডকে একটা ওয়ার্নিং দিয়ে বলে, এরপর থেকে ভবিষ্যতে তুমি কখনোই কাজের জায়গায় বন্দুক নিয়ে আসবে না, আর কাউকে মারার আগে তুমি আমার কাছ থেকে অনুমতি নেবে। এই ঘটনার পরের দিন সকালে মাইক ওর নাতনির সঙ্গে একটা পার্কে বসে খেলা করছিল, কিন্তু তখনই ও বুঝতে পারে দূর থেকে বেশ কিছু ডিইএ এজেন্ট লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজর রাখছে। আসলে হ্যাঙ্ক আর তার সঙ্গীরা এখন মাইককে সন্দেহ করেছিল, সেজন্য ওরা সব রকমভাবে লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজরদারি করতে শুরু করে। এখন মাইকের মনে হচ্ছিল এই অবস্থায় ওদের পক্ষে ড্রাগস তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাবে। সেজন্য ও ঠিক করে নেয় এখন ও এই ড্রাগস তৈরির কাজের থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে টিভিতে ওই বাচ্চাটার নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেখানো হচ্ছিল, যেটা দেখে জেসি মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছিল। ও কোনোভাবেই ওই বাচ্চাটার কথা ভুলতে পারছিল না, আর এই কারণে ও ঠিকভাবে নিজের কাজও করতে পারছিল না। সেজন্য জেসিও ঠিক করে নেয় ও এই কাজটা করা বন্ধ করে দেবে। সেজন্য পরের দিন সকালে মাইক, জেসি আর ওয়াল্টার যখন একসঙ্গে দেখা করে তখন মাইক জানায়, পুলিশ এখন প্রতিটা মুহূর্তেই আমার ওপরে নজর রাখতে শুরু করেছে, যে কারণে আমি এই ব্যবসা থেকে বেরিয়ে যেতে চাই। যেটা শুনে ওয়াল্টার বলে, ঠিক আছে, তাহলে তুমি যাওয়ার আগে তোমার কাজগুলো জেসিকে ভালো করে বুঝিয়ে দিও, কারণ এখন থেকে তোমার কাজগুলো তাহলে জেসিকেই করতে হবে। যেটা শুনে জেসি বলে, আসলে আমিও এই কাজটা ছেড়ে দিচ্ছি, এখন আমার একটু মানসিক শান্তির প্রয়োজন। যেটা শুনে ওয়াল্টার বলে, তোমরা কি পাগল হয়ে গেছো?
আগের দিন আমরা অত কষ্ট করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে মিথলামিনটা চুরি করলাম, এখন তোমরা সেগুলোকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছ। যেটা শুনে মাইক বলে, তুমি হয়তো ভুল বুঝেছ। যাওয়ার আগে আমরা আমাদের ভাগের মিথলামিনগুলো অন্য একটা গ্রুপের কাছে বিক্রি করে দেব, পরবর্তীকালে যারা এটার সাহায্যে ড্রাগস তৈরি করবে। এই কথা শুনে ওয়াল্টার প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ এখন ও পুরোপুরি একা হয়ে গেছিল। এখন ও জেসিকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সামান্য কটা টাকার বিনিময়ে তোমার ভাগের মিথলামিনগুলো বিক্রি করে দিতে চাইছো? কিন্তু জেসি এখন ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এর পরের দিন সকালে মাইক আর জেসি ডিক্লেন নামের সেই লোকটার সঙ্গে দেখা করে, যার কাছে ওরা মিথলামিন বিক্রি করতে চাইছিল। এই লোকটা বলে, আমি তোমাদের কাছ থেকে একবারে সবটা মিথলামিন কিনে নিতে চাই, আর এর জন্য আমি তোমাদেরকে $15 মিলিয়ন দেব। কিন্তু আমার শর্ত হলো, ভবিষ্যতে তোমরা আর কখনোই তোমাদের ওই ড্রাগসটা বিক্রি করতে পারবে না, কারণ তোমাদের ওই ড্রাগসটা এতটাই ভালো যে বাজারে ওই ড্রাগস থাকলে কেউ আমাদের ড্রাগস কিনবে না। যেটা শুনে মাইক বলে, তুমি যেমনটা চাইছো তেমনটা তো কখনোই হবে না, কারণ এখানে শুধুমাত্র আমি আর জেসি আমাদের শেয়ারটা বিক্রি করছি, কিন্তু ওয়াল্টার এখনও ওর মতন করে ড্রাগস তৈরি করবে। যেটা শুনে ওই লোকটা বলে, তোমরা যদি নিজেদের সমস্ত ব্যবসা বন্ধ করে তোমাদের কাছে থাকা সমস্ত মিথলামিন আমার কাছে বিক্রি করো, আমি তখনই তোমাদের সাথে এই ডিলটা করব। যার মানে এখন এদেরকে নিজেদের সাথে সাথে ওয়াল্টারের শেয়ারও এদের কাছে বিক্রি করতে হবে। যেটা শুনে এখন জেসি ওয়াল্টারের কাছে এসে ওকে বোঝাতে শুরু করে। জেসি বলে, ওই লোকগুলো তোমার ভাগের মিথলামিনও কিনতে চাইছে, আর আমার মনে হয় তোমার এটা বিক্রি করে দেওয়া উচিত, কারণ এই কাজের জন্য আমরা প্রত্যেকেই $5 মিলিয়ন করে পাবো, যেটা অনেক বড় অঙ্কের টাকা। এই টাকা দিয়ে তুমি তোমার বাকি জীবনটা তোমার পরিবারের সাথে খুব ভালোভাবেই কাটাতে পারবে। কিন্তু ওয়াল্টার কোনোভাবেই ওর ভাগের শেয়ার বিক্রি করতে চাইছিল না। ও বলে, আজ থেকে বহু বছর আগে আমি আর আমার বন্ধু মিলে একটা কোম্পানি তৈরি করেছিলাম। তখন আমি সামান্য কিছু টাকার বিনিময়ে আমার শেয়ারটা আমার বন্ধুদের কাছে বিক্রি করে দেই, কিন্তু এখন সেই কোম্পানির ভ্যালু $6 থেকে $7 বিলিয়ন পৌঁছে গেছে। একবার আমি যে ভুলটা করেছি সেই একই ভুল আমি আর করতে চাই না। আমি সামান্য কিছু টাকার বিনিময়ে আমার শেয়ারগুলো বিক্রি করতে চাই না। এর পরের দিন সকালেই ওয়াল্টার ওদের অফিসে গিয়ে সেখান থেকে সমস্ত মিথলামিনগুলো চুরি করার চেষ্টা করে। আসলে ও কোনোভাবেই ওদের এই ড্রাগসের ব্যবসাটা বন্ধ করতে চাইছিল না, কিন্তু ওখানে যাওয়ার পর ও দেখতে পায় মাইক আগে থেকেই ওই অফিসের মধ্যে বসেছিল। ও খুব ভালোভাবেই বুঝতে পারে ওয়াল্টার এখানে কি জন্য এসছে, তাই এখন ও ওয়াল্টারের হাত বেঁধে ওকে ওই ঘরের মধ্যেই আটকে রেখে দেয়। মাইক বলে, যতক্ষণ না অবধি আমরা সমস্ত মিথলামিনগুলো বিক্রি করতে পারছি ততক্ষণ তুমি এখান থেকে ছাড়া পাবে না। এরপর মাইক সলকে সাথে নিয়ে দেখা করার জন্য ওর অফিসে পৌঁছে যায়। আসলে যেহেতু হ্যাঙ্কের লোকজন এখন মাইককে সন্দেহ করেছিল, তাই ওরা প্রত্যেকদিন মাইককে ওদের অফিসে ডেকে ওকে জিজ্ঞাসাবাদ করত। এদিকে এসব কিছুর মধ্যে ওয়াল্টার বহু চালাকির সাথে নিজের হাতের বাঁধন খুলে সমস্ত মিথলামিনগুলোকে অন্য একটা জায়গায় লুকিয়ে রেখে দেয়। পরে যখন মাইক এখানে ফিরে আসে, তখন এই কথাটা জানার পর ও প্রচণ্ড রেগে গিয়ে ওয়াল্টারকে গুলি করে মেরে ফেলতে চাইছিল। দেখা যায় মাইক আসার আগেই এখানে জেসি চলে এসেছিল, আর এখন জেসি মাইককে আটকে দিয়ে বলে, ওয়াল্টারের কাছে এমন একটা আইডিয়া আছে যেটার সাহায্যে ও আমাদেরকে আমাদের $10 মিলিয়ন দিয়ে দেবে, আর ওর কাছে ওর মিথলামিনও থাকবে। এই কথা শুনে মাইক খুবই অবাক হয়ে যায়। এরপর এরা তিনজন মিলে আবার ডিক্লানের সঙ্গে দেখা করে। সেখানে ওয়াল্টার বলে, এর আগে তোমরা আমাদেরকে যে অফার দিয়েছিলে সেটাকে আমরা রিজেক্ট করছি, আর এখন আমি তোমাকে আরও একটা নতুন অফার দিচ্ছি। আমি আগে যেমন ড্রাগস তৈরি করছিলাম এখনও ঠিক তেমনই ড্রাগস তৈরি করব, আর তুমি আমাদের এই ড্রাগসগুলোকে মাইকের মতন ডিস্ট্রিবিউট করবে, আর এই কাজের জন্য তুমি আমাকে লাভের থেকে 35% দেবে, আর বাকি টাকা তোমার কাছেই রেখে দেবে। তখন ডিক্লান বলে, তুমি যদি ড্রাগস তৈরি করা বন্ধ করে দাও তাহলে আমরা খারাপ ভালো যে ড্রাগসই বিক্রি করি না কেন লোকজন সেটাই কিনে নেবে। তখন ওয়াল্টার বলে, তোমরা যত ভালো কোয়ালিটির ড্রাগস বিক্রি করতে পারবে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, আর যেহেতু এখন মাইক এই বিজনেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাই তোমরা ওকে $5 মিলিয়ন দিয়ে ওর শেয়ারটা কিনে নিতে পারো। যেটা শুনে ডিক্লান বলে, আচ্ছা তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার আসল পরিচয়টা কি? যেটা শুনে ওয়াল্টার বলে, তুমি আমাকে খুব ভালোভাবেই চেনো, আমি হলাম সেই মানুষ যে গুস্তাভোকে মেরেছি। এখন তুমি বলো আমার নাম কি? যেটা শুনে ডিক্লান প্রচণ্ড অবাক হয়ে গিয়ে বলে, ও তুমি তাহলে সেই হাইজেনবার্গ। এখন ওয়াল্টারের আসল পরিচয় জানার পর ওরা সবাই এই ডিলটায় রাজি হয়ে যায়, আর এরপর ওরা মাইককে ওর $5 মিলিয়ন দিয়ে দেয়। কিন্তু জেসিকে ওর টাকা ওয়াল্টার এখনও দেয়নি। আসলে ও জেসিকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না, কারণ জেসি চলে গেলে ওর একা একা কাজ করতে অনেক অসুবিধা হবে। এখন নিজের ভাগের সমস্ত টাকা পয়সা নিয়ে যাওয়ার আগে মাইক ওয়াল্টারকে বলে, তুমি হ্যাঙ্কের অফিসে যে মাইক্রোফোনটা লুকিয়ে রেখেছিলে এখন সেটাকে ওখান থেকে নিয়ে এসো, পরে যদি পুলিশ কখনো এই ব্যাপারে জানতে পারে তাহলে আমাদের আবার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর মাইক ওই মাইক্রোফোনের সাহায্যে জানতে পারে
আর 2 ঘন্টার মধ্যেই হ্যাঙ্ক আর তার লোকজন ওর বাড়িতে তল্লাশি চালানোর জন্য আসবে। আর এই অবস্থায় মাইক এই টাকাগুলোকে ওর বাড়ি নিয়ে যেতে পারবে না। সেজন্য ও নিজের গাড়ির ডিকির মধ্যে সমস্ত টাকাগুলো রেখে সেটাকে এয়ারপোর্টের একটা পার্কিং লটের মধ্যে রেখে দেয়। আর তারপর ওই গাড়ির চাবিটা পাশেই একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দেয়। এরপর যখন হ্যাঙ্ক আর গোমেজ মাইকের বাড়িতে যায় তখন ওরা সেখান থেকে কিছুই খুঁজে পায় না। এরপর আমরা ড্যান নামের এই লোকটাকে দেখতে পাই। ও ছিল মাইকেল লয়ার। এখন ও একটা ব্যাংকে গিয়ে সেখানকার বেশ অনেকগুলো আলাদা আলাদা লকারে বেশ কিছুটা করে টাকা রেখে দেয়। আসলে মাইকের যে 9 জন সঙ্গী জেলে বন্দী ছিল এগুলো তাদের লকার ছিল। আর মাইক প্রতি মাসে এইভাবেই এই লোকটার সাহায্যে লকারে টাকা রেখে ওদের পরিবারের কাছে টাকা পাঠাতো, যাতে ওই লোকগুলো পুলিশকে মাইক আর তার সঙ্গীদের ব্যাপারে কিছুই না জানায়। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার আবার নতুন করে ড্রাগস তৈরি করতে শুরু করেছে, কিন্তু এখন জেসি আর ওর সাথে কোনোভাবেই কাজ করতে চাইছিল না। সেজন্য এখন জেসি বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, তুমি শুধু আমাকে আমার $5 মিলিয়ন দিয়ে দাও। যেটা শুনে ওয়াল্টার বলে, এখন তুমি খুব ভালোভাবেই কাজ করতে শিখে গেছো, আমার মনে হয় না এই অবস্থায় সামান্য কটা টাকা নিয়ে তোমার কাজ ছেড়ে দেওয়া উচিত হবে, তুমি আবারও আমার সাথে কাজ করা শুরু করে দাও। কিন্তু জেসি কোনোভাবেই ওর সাথে আর এই কাজটা করতে চাইছিল না। আর এই বিষয়টা নিয়ে ওদের দুজনের মধ্যে একটা বড় ঝামেলা বেঁধে যায়। এখন শেষ অবধি ওয়াল্টার বলে, তুমি যদি আমার সাথে কাজ না করো তাহলে আমি তোমাকে একটা টাকাও দেব না। জেসি বলে, ঠিক আছে, তোমাকে আর টাকা দিতে হবে না, কিন্তু আমি তোমার সাথে আর কোনোভাবেই কাজ করতে চাই না। আর এই কথা বলেই ও চুপচাপ ওখান থেকে চলে আসে। আসলে ওয়াল্টার মনে করেছিল টাকার ভয় দেখালে জেসি হয়তো ওর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যাবে, কিন্তু এখন জেসি চলে যাওয়ার পর ও পুরোপুরি একা হয়ে গেছিল। আর ওর একার পক্ষে এই ড্রাগস তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ওয়াল্টার টড নামের সেই ছেলেটাকেই নিজের সাথে নিয়ে কাজ করতে শুরু করে দেয়। দেখা যায় টডও এই কাজটা শেখার জন্য খুবই আগ্রহী ছিল। এর পরের দিন সকালে ওয়াল্টার আবারও হ্যাঙ্কের অফিসে পৌঁছে যায়। আর সেখানে ও আরও একবার হ্যাঙ্কের সামনে কান্নাকাটি করতে করতে সুযোগ বুঝে ওর অফিস থেকে সেই মাইক্রোফোনটা খুলে নেয়। এবার এখানে হ্যাঙ্কের সাথে কথা বলার সময় ওয়াল্টার শুনতে পায় ডিইএ এজেন্টরা মাইকেল লয়ার মানে ড্যানকে গ্রেফতার করে নিয়েছে। আর নিজেকে বাঁচানোর জন্য ও পুলিশের কাছে মাইকের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে মাইককে কল করে এই পুরো ঘটনা জানিয়ে দেয় আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে পালিয়ে যেতে বলে। এখন মাইক লক্ষ্য করে ওয়াল্টারের সাথে কথা বলতে বলতেই পুলিশ ওর আশেপাশের এরিয়ায় মাইককে খুঁজতে শুরু করেছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ওয়াল্টারও প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন এই ব্যাপারে আলোচনা করার জন্য ও জেসিকে সঙ্গে নিয়ে সলের অফিসে পৌঁছে যায়। সেখানে সল বলে, মাইক যদি কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়ে যায় আর ও যদি নিজের জীবন বাঁচানোর জন্য পুলিশকে তোমাদের ব্যাপারে সবকিছু বলে দেয় তাহলে তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। যেটা শুনে জেসি বলে, যাই হয়ে যাক না কেন, মাইক কখনোই পুলিশকে আমাদের ব্যাপারে কিছুই বলবে না। যেটা শুনে ওয়াল্টার বলে, কিন্তু মাইক কিছু না বললেও ওর বাকি যে 9 জন সঙ্গী জেলের মধ্যে বন্দী হয়ে আছে, এখন তারা যদি পুলিশকে কিছু বলে দেয়, কারণ মাইক চলে যাওয়ার পর এখন ওদের পরিবারের কাছে টাকা পাঠানোর মতন আর কেউ থাকবে না। এরা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই মাইক সলকে কল করে বলে, পুলিশ এখন আমাকে চারিদিকে খোঁজাখুঁজি করছে, তাই আমি একটা গোপন জায়গায় লুকিয়ে আছি। এদিকে আমার সমস্ত টাকা একটা গাড়ির মধ্যে রেখে সেই গাড়িটাকে আমি এয়ারপোর্টের পার্কিংয়ে রেখে দিয়েছি। আর এই অবস্থায় আমার পক্ষে এয়ারপোর্ট থেকে ওই গাড়িটা নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না, তাই তুমি কি ওই গাড়ি থেকে আমার টাকাটা নিয়ে আসার জন্য আমাকে একটু সাহায্য করবে? তখন সল বলে, আমার খুবই ভয় লাগছে, এই কাজটা করতে গিয়ে যদি আমি পুলিশের কাছে ধরা পড়ে যাই। এই কথাটা শুনে জেসি বলে, ঠিক আছে, তাহলে এই কাজটা আমি করছি। কিন্তু ওয়াল্টার ওকে বারণ করে দিয়ে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, যেহেতু পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করে না, তাই এই কাজটা আমি করছি। এরপর ওয়াল্টার এয়ারপোর্ট থেকে মাইকের টাকা ভর্তি ব্যাগটা নিয়ে ওর সঙ্গে দেখা করার জন্য চলে যায়। কিন্তু ওকে টাকা দেওয়ার আগে ওয়াল্টার বলে, আগে তুমি জেলের মধ্যে বন্দি তোমার ওই 9 জন বন্ধুর নাম বলো, কারণ তুমি চলে যাওয়ার পর এখন ওরা সবাই পুলিশকে সবকিছু বলে দেবে, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু মাইক কোনোভাবেই ওয়াল্টারের এই কথা রাজি হচ্ছিল না। ও ওয়াল্টারকে কোনো কিছু না বলেই ওর হাতের থেকে নিজের টাকার ব্যাগটা কেড়ে নিয়ে চুপচাপ ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু মাইক ওর গাড়ি নিয়ে ওখান থেকে বেরোনোর আগেই ওয়াল্টার ওকে গুলি করে দেয়, যার ফলে একটু দূরে গিয়েই ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে ওর গাড়ির কাছে যাওয়ার পর দেখতে পায় মাইক প্রচণ্ড আহত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে সামনেই একটা নদীর পাশে বসে আছে। দেখা যায় গায়ে গুলি লাগার কারণে এখন ও প্রচণ্ড আহত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ও হয়তো মারা যাবে। দেখা যায় এখানে মাইকের হাতেও একটা বন্দুক ছিল, আর ও চাইলেই ওয়াল্টারকেও মেরে ফেলতে পারত, কিন্তু ও তেমন কিছু না করে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে।
এখন মাইকে এই অবস্থা দেখে ওয়াল্টারের মনে পড়ে ওই 9 জন কয়েদির নাম তো ও লিডিয়ার কাছ থেকেও জোগাড় করতে পারবে। এর কিছুক্ষণের মধ্যেই ওয়াল্টারের চোখের সামনে মাইক মারা যায়। এরপর ওয়াল্টার টডের সাহায্য নিয়ে মাইকের মৃতদেহটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে নষ্ট করে দেয়। আর এরপর ওয়াল্টার জেসির সঙ্গে দেখা করে ওকে জানায় মাইক নিজের টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে গেছে, আর এরপর ও হয়তো আমাদের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করবে না। তখন জেসি বলে, তাহলে এই অবস্থায় জেলের মধ্যে গুস্তাভোর যে 9 জন কয়েদি বন্দী আছে তুমি তাদেরকে কিভাবে সামলাবে? যেটা শুনে ওয়াল্টার বলে, এই ব্যাপারটা তুমি আমার ওপরে ছেড়ে দাও। এর পরের দিন সকালে ওয়াল্টার ওই 9 জন কয়েদির নাম জানার জন্য লিডিয়ার সঙ্গে দেখা করে। তখন লিডিয়া ওয়াল্টারকে একটা নতুন বিজনেস প্রপোজাল দেয়। ও বলে, এই মুহূর্তে তুমি তোমার ড্রাগসগুলোকে শুধুমাত্র আমাদের আর আমাদের আশেপাশের শহরে বিক্রি করছো, কিন্তু তুমি চাইলে তোমার এই ড্রাগসগুলোকে আমি পৃথিবীর অন্যান্য বড় বড় দেশেও বিক্রি করতে সাহায্য করতে পারি, আর এইভাবে তুমি আরও দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবে। আর তোমার ওই ড্রাগসগুলোকে ওই সমস্ত দেশে পৌঁছে দেওয়ার কাজটা আমিই করব। যেটা শুনে এখন ওয়াল্টার ওর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর লিডিয়া ওকে সেই 9 জন কয়েদির নাম জানিয়ে ওখান থেকে চলে যায়। এখন লিডিয়া চলে যাওয়ার পর দেখা যায় ওয়াল্টার নিজের কাছে সেই রাইজানটা লুকিয়ে রেখেছিল। আর এখন যদি লিডিয়া ওকে এই নতুন বিজনেস প্রপোজালটা না দিত তাহলে ওয়াল্টার একেও মেরে ফেলত। এরপর ওয়াল্টার ওই বিষটাকে আবার নিজের বাড়ির একটা সুইচ বোর্ডের মধ্যে লুকিয়ে রেখে দেয়। এরপর ওয়াল্টার টডের আঙ্কেল জ্যাকের সঙ্গে দেখা করে। আসলে একটা সময় টড বলেছিল ওর আঙ্কেলের জেলের মধ্যে অনেক যোগাযোগ আছে। এখন ওয়াল্টার জ্যাককে গুস্তাভোর ওই 9 জন কর্মচারীর নাম দিয়ে বলে, তোমাকে কাল সকালেই এদের সবাইকে জেলের মধ্যে একসাথে মেরে ফেলতে হবে। তখন জ্যাক বলে, একসাথে 9 জন মানুষকে মারা একরকমভাবে অসম্ভব ব্যাপার। তখন ওয়াল্টার বলে, আমি শুনেছিলাম তুমি নাকি সব রকম কাজ করতে পারো, ঠিক আছে আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। তখন জ্যাক বলে, ঠিক আছে এই কাজটা আমিই করে দেব, কিন্তু এর জন্য আমার অনেক বেশি টাকা লাগবে। এবার দেখা যায় পরের দিন সকালেই ওই 9 জন কয়েদিকে জেলের মধ্যে একসাথে একই সময় মেরে ফেলা হয়েছে। পরে যখন হ্যাঙ্ক এই খবরটা জানতে পারে তখন ও প্রচণ্ড হতাশ হয়ে যায়। এই ঘটনার পর ওয়াল্টার প্রচণ্ড নিশ্চিন্ত হয়ে গেছিল। এখন ও খুবই শান্তিতে নিজের ড্রাগস তৈরির কাজ করতে শুরু করে। একদিকে ও যেমন ডিক্লাইনের কাছে ড্রাগস বিক্রি করে টাকা পাচ্ছিল, আবার অন্যদিকে ও লিডিয়ার সাহায্যে বিদেশে ড্রাগস পাচার করে দ্বিগুণ টাকা ইনকাম করছিল। এইভাবে আগামী কিছু মাসের মধ্যেই ও প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে ফেলে। কিন্তু এদিকে দেখা যায় ওয়াল্টার আর স্কাইলারের ছেলেমেয়েরা এখনও হ্যাঙ্ক আর মারির বাড়িতেই ছিল। সেজন্য একদিন মারি স্কাইলারের সঙ্গে দেখা করে ওকে বলে, আমার মনে হয় ওয়াল্টারের সঙ্গে তোমার সম্পর্কটা এখন ঠিক করে নেওয়া উচিত, আর আস্তে আস্তে তোমাদের বাচ্চাদেরকেও তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। যেটা শুনে এখন স্কাইলারেরও নিজের বাচ্চাদের কথা খুবই মনে পড়তে শুরু করে। সেজন্য সেই রাতে স্কাইলার ওয়াল্টারকে নিজের সাথে করে একটা ফাঁকা গোডাউনে নিয়ে আসে। দেখা যায় সেখানে একটা ছোটখাটো টাকার পাহাড় তৈরি করা ছিল, আর এটা দেখে ওয়াল্টার প্রচণ্ড অবাক হয়ে যায়। এবার স্কাইলার বলে, তোমার কাছে এখন যথেষ্ট পরিমাণ টাকা আছে, এবার তুমি দয়া করে ড্রাগস তৈরির কাজটা বন্ধ করে দাও, কারণ এবার আমি আমার বাচ্চাদেরকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই, ওদেরকে ছাড়া আমার আর একটুও ভালো লাগছে না। এখন এত টাকা দেখে ওয়াল্টার ঠিক করে নেয় ও ড্রাগস তৈরি করা পুরোপুরি বন্ধ করে দেবে। এখন ও স্কাইলারকে হ্যাঙ্ক আর মারির বাড়ি থেকে নিজের বাচ্চাদেরকে নিয়ে আসতে বলে। আর এর পরের দিন সকালেই ওয়াল্টার জেসির বাড়িতে গিয়ে ওকে ওর $5 মিলিয়ন দিয়ে দেয়। এখন এতদিন পরে নিজের টাকাগুলো ফেরত পাওয়ার পর জেসি প্রচণ্ড ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে দেয়। এর পরের দিন সকালে হ্যাঙ্ক আর মারি ওদের বাচ্চাদেরকে নিয়ে ওয়াল্টারের বাড়িতে চলে আসে। সেখানে ওরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিজেদের মধ্যে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এখন ওয়াল্টার মনে করছিল ওর জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সবার সাথে কথা বলতে বলতে হ্যাঙ্ক কিছুক্ষণের জন্য বাথরুমে চলে যায়, আর সেখানে ও লক্ষ্য করে ওই বাথরুমের মধ্যে সময় কাটানোর জন্য বেশ কিছু ম্যাগাজিন আর একটা বই রাখা আছে। এখন ও সেই বইটাকে খুলে পড়তে শুরু করে। দেখা যায় ওই বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, টু মাই আদার ফেভারিট WW, ইটস অ্যান অনার ওয়ার্কিং উইথ ইউ, আর নিচে লেখা ছিল GB, যার মানে গেল বেনেকার। আসলে এই বইটা গেলই ওয়াল্টারকে উপহার দিয়েছিল, আর ওপরে WW কথার মানে ছিল ওয়াল্টার হোয়াইট। আর এখন হ্যাঙ্ক এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারে। ওর মনে পড়ে যায় গেলের ল্যাব নোটবুকের মধ্যে লেখা ছিল, টু WW, মাই স্টার, মাই পারফেক্ট সাইলেন্স। আর এটা দেখেই হ্যাঙ্ক বুঝতে পারে ওই WW কথার আসল মানে হলো ওয়াল্টার হোয়াইট। আর এখান থেকেই ও খুব ভালোভাবে বুঝতে পারে ওয়াল্টারই হলো সেই আসল হাইজেনবার্গ, যাকে ও এতদিন ধরে খোঁজার চেষ্টা করছিল। এখন এই কথাটা জানার পর হ্যাঙ্ক প্রচণ্ড অবাক হয়ে যায়। আর এখানেই ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 5-এর পার্ট 1 শেষ হয়। এরপর ওয়াল্টারের সাথে কি হবে সেটা আমরা পরবর্তী ভিডিওয়ে জানতে পারবো।
আর ওটাই হবে এই সিরিজের শেষ ভিডিও। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।